আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। এবার এই ইন্টারন্যাশনাল ল কি এটা বুঝতে গেলে আমাদেরকে সবার আগে যেতে হবে অতীতে। এবার অতীতে কি ধরনের শাসন ব্যবস্থা ছিল? মোনার্কি ছিল। এবার এই মোনার্কি ফরমেশনে বা মোনার্কি টাইপ অফ গভর্নিং সিস্টেমসে আমরা দেখতে পেয়েছি যার হাতে সব থেকে বেশি পাওয়ার ছিল সে ছিল কে? সে ছিল হচ্ছে কিং। কিং এর হাতে সব থেকে বেশি পাওয়ার ছিল। এবার কিং এর যে কমান্ড সেটাকে বলা হতো কমান্ড অফ গড। তার ওপরে আর কেউ কোনো রকম কথা বলতে পারবে না। সে যেটা বলবে সেটাকেই সর্বোচ্চ বাণী হিসাবে ধরে নেওয়া হবে। বোঝা গেল? এইবার এই সর্বোচ্চ বাণীর সাথে আমরা ন্যাচারাল লকে অনেকটা কানেক্ট করতে পারি। ঠিক আছে? ন্যাচারাল ল এর ধারণাও কিন্তু এই ইন্টারন্যাশনাল ল এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, সমাজ যত বিবর্তিত হয়েছে, সময় যত এগিয়েছে এবং মানুষ যত বিবর্তিত হয়েছে, তত মানুষ চেষ্টা করেছে নিজেকে আরো আপগ্রেড করা। ঠিক তেমন ভাবেই ন্যাচারাল ল থেকে পজিটিভ ল এর জন্ম হয়েছে, আর সেই জন্মটা আমরা দেখতে পেয়েছি 19 সেঞ্চুরির দশকে। 19 সেঞ্চুরিতে কিন্তু আমরা এই পজিটিভ ল এর ধারণা দেখতে পেয়েছি। যাই হোক, এইবার এই যে ইন্টারন্যাশনাল ল কে নিয়ে আমরা আলোচনা করছি, এই ইন্টারন্যাশনাল ল এর আজকে আমরা বেসিক টুকু ক্লিয়ার করব। ইন্টারন্যাশনাল ল কি এবং বেসিক ডেফিনেশনটা কি এর, কিভাবে এটা আসলো, এর হিস্ট্রি বেসটা কিসের উপর দাঁড়িয়ে আছে, সেটাকে নিয়ে আমরা আজকে একটা ছোট্ট একটা আলোচনা এখানে রাখবো, যাতে আমাদের বেসিক আইডিয়াটুকু ক্লিয়ার হয় ইন্টারন্যাশনাল ল কে নিয়ে। যাই হোক, এইবার কথা হচ্ছে এই ইন্টারন্যাশনাল ল কে যে সব থেকে বেশি এগিয়ে নিয়ে গেছিলেন এবং যার নাম সব থেকে বেশি উঠে আসে আমাদের ইতিহাসে, তিনি কে? তিনি হচ্ছেন হুগো গ্রোটিয়াস। হুগো গ্রোটিয়াস। ইনি কে ছিলেন? প্রথম কথা আমাদের এটা জানতে হবে, ইনি ছিলেন হচ্ছে একজন ডাচ জুরিস্ট। ইনি ছিলেন একজন ডাচ জুরিস্ট যার জুরিসডিকশন সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল, এবং শুধু তাই নয়, তিনি একজন ফেমাস লোকও ছিলেন সেই সময়কার দিনে। তিনি একজন ডিপ্লোম্যাটও ছিলেন। এবং তার পরবর্তীকালে তার মৃত্যু হয় নেদারল্যান্ডসে। ঠিক আছে? তো এইটুকু জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ল এর যে ফাদার বলা হয় তিনি হলেন হুগো গ্রোটিয়াস। ঠিক আছে? তিনি হলেন কে? তিনি হচ্ছেন হুগো গ্রোটিয়াস। এবং শুধু তাই নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে হুগো গ্রোটিয়াসের জন্ম হয়েছিল 1583-তে। 1583-তে তার জন্ম হয়েছিল এবং তিনি মারা গেছিলেন 1645-এ। হ্যাঁ, 1645। তো 1583 থেকে 1645 হচ্ছে তার কার্যকাল সময়। এবার একটু এগিয়ে গিয়ে আমরা দেখব যে ইন্টারন্যাশনাল ল এর পার্সপেক্টিভটা কোথায় সব থেকে বেশি জড়িত আছে। এবার ইন্টারন্যাশনাল ল আজকের দিনে তো খুব মানে খুব অল্প টাইমের মধ্যে তো এটা তৈরি হয়ে যায়নি। এটা তৈরি হতে অনেক সময় লেগেছে। যত দিন গেছে এটা তত বেশি আপগ্রেড হয়েছে, নিজেকে আরো বেশি আপগ্রেড করেছে। ইন্টারন্যাশনাল ল সাধারণত কয়েকটি ট্রিটির উপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল। অনেকগুলি ট্রিটির উপর দাঁড়িয়ে এই ইন্টারন্যাশনাল ল তৈরি হয়েছিল। এই ইন্টারন্যাশনাল তৈরি হতে প্রায় 500 বছরের কাছাকাছি সময় লেগেছিল, 500 ইয়ার্স। প্রায় 500 বছর সময় লেগেছিল। এবং শুধু তাই নয়, এই ইন্টারন্যাশনাল ল কে তৈরি করতে আমাদের সময় লেগেছিল প্রায় 1500 টু এবার সত্যি কথা বলতে গেলে এই যে 500 বছর সময় লেগেছিল, এখানে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল 1555-এর অক্সবার্গ ট্রিটি। দ্য অক্সবার্গ ট্রিটি, এই ট্রিটির ওপর বেস করে ইন্টারন্যাশনাল ল এর প্রথম ধাপ আমরা এখানে দেখতে পারি। এবং শুধু তাই নয়, এই ট্রিটি অ্যাকচুয়ালি হয়েছিল হলি রোমান এম্পায়ার থেকে জার্মান সাম্রাজ্যকে বের করার জন্য। এবং এই ট্রিটির মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছিল যে সবাই বা সেই ইউরোপে
যে কেউ নিজের ধর্ম নিজে চুজ করতে পারবে। ধর্মীয় স্বাধীনতার উপর এই ট্রিটাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দান করা হয়েছিল। এবং এর পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি অক্সবার্গ ট্রিটির পরে 1648-এ দ্য ওয়েস্টফালিয়া ট্রিটি, দ্য ওয়েস্টফালিয়া ট্রিটি, এটা কবে হয়েছিল? 1648-এ। এই ট্রিটি কি করেছিল? এই ট্রিটিটা সাধারণত সভারেনিটির উপর বেশি জোর দিয়েছিল, সভারেনিটির উপর বেশি জোর দিয়েছিল। কি ধরনের সভারেনিটি? এই সভারেনিটি ছিল স্টেট সভারেনিটি। স্টেট সভারেনিটি, স্টেট সভারেনিটি মানে কি? আগে আমাদের মানেটা বুঝতে হবে, সভারেনিটির বেসিক মানে কি। একটা উদাহরণ দিয়ে বুঝবো যে আমাদের ঘরে যদি কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যা মোকাবিলা করতে কিন্তু পাশের বাড়ির লোক আসে না, ওটা আমাদেরকেই মেটাতে হয়। বোঝা গেল কি বললাম? এবং আমাদের বাড়িতে যদি কোনো রকম প্রবলেম হয় বা কারো বাড়িতে যদি কারো কোনো প্রবলেম হয়, সেখানে কিন্তু পাশের বাড়ির লোক হস্তক্ষেপ করে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক তেমনি একটি দেশে তার অভ্যন্তরীণ যত ধরনের সমস্যা, সবকিছুর সমাধান সে কিন্তু নিজে থেকেই করে। সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে বাইরের কোনো দেশ হস্তক্ষেপ করে না। আর এটাকে বলা হয়ে থাকে সভরিয়েনিটি অথবা রাষ্ট্রের সার্বভৌমিকতা। এই রাষ্ট্রের সার্বভৌমিকতা হচ্ছে সব থেকে উপরে, তার উপরে আর কিচ্ছু নেই। ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টও নেই, ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভও নেই। স্টেট সভরিয়েনিটি সব থেকে উপরে কাজ করে। তার মানে স্টেটের ভিতরে বাইরে কেউ এসে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। তার আইন কানুন বলুক, তার লেজিসলেটিভ বলুক, অথবা তার এক্সিকিউটিভ, তার জুডিশিয়ারি, কোনো ক্ষেত্রে সে হস্তক্ষেপ করতে পারবে না। একটা স্টেট কার সাথে ভালো সম্পর্ক রাখবে, কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে সম্পর্ক রাখবে না, সেটাও স্টেট সভারেনিটির মধ্যেই পড়ে। এটুকু ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা চলে আসবো 1648-এর ঠিক আমরা পরে চলে আসবো ট্রিটি অফ আটরেস্ট। এই ট্রিটি অফ আটরেস্ট কবে হয়েছিল? ট্রিটি অফ আটরেস্ট এটা হয়েছিল 1713 থেকে 1715-এর মধ্যে। এইটুকু টাইম পিরিয়ডের মধ্যে এই ট্রিটি অফ আটরেস্ট হয়েছিল। এবং শুধু তাই না, এটাও সভারেনিটির কথা বলে। এই ট্রিটি অফ আটরেস্টও সভারেনিটির কথা বলে। এবং শুধু তাই নয়, এই ট্রিটি অফ আটরেস্টের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে টেরিটোরিয়াল বাউন্ডারি ঠিক কতটা হতে হবে, এবং সেই টেরিটোরিয়াল বাউন্ডারির ভিতরে সভারেনিটি ঠিক কতটা ভালো করে কাজ করবে, তার উপর এই ট্রিটিতে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, এখানে যে আমরা যে কটা ট্রিটি আমরা এখানে আলোচনা করছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়ার্ল্ড পিসের ওপর দাঁড়িয়ে ছিল, ওয়ার্ল্ড পিসকে বেশি গুরুত্ব দিচ্ছিল। ইন্টারন্যাশনাল ল কিসের কথা বলে? ইন্টারন্যাশনাল ল ওয়ার্ল্ড পিসের কথা বলে, সেলফ ইন্টারেস্টের কথা বলে স্টেটগুলোর। হ্যাঁ, এবার এখন অনেকে বলতেই পারে যে সেলফ ইন্টারেস্ট থাকলে তো যুদ্ধ হবেই, এনার্কি তো হবেই। হবে, যুদ্ধ তো হবে। হয়নি? আমরা কি যুদ্ধ দেখিনি তাই বলে? আমরা দেখেছি। কবে দেখেছি? 1789-এর কথা বলছি আমি, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে। 1789-এর পরে বা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে আমরা সারা ইউরোপ তোলপাড় হতে দেখেছিলাম। মনে আছে নেপোলিয়নের সেই ভীষণ যুদ্ধের কথা? সারা ইউরোপে তিনি যখন নিজের সাম্রাজ্যকে বিস্তার করছিলেন, তখন কতগুলো দেশের সাথে তিনি সেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল তার। এবং তাকে আটকানোর জন্য ইউরোপ প্রচন্ড পরিমাণে অগ্রসর ভূমিকা নিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পেয়েছিলাম? এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছিলাম দ্য ট্রিটি অফ প্যারিস। দ্য ট্রিটি অফ প্যারিস, দ্য ট্রিটি অফ প্যারিস, যেটা আমরা দেখতে পেয়েছিলাম 1814-এ। এবং এই ট্রিটি অফ প্যারিসের মধ্যে দিয়ে কি হয়েছিল? ভিয়েনা কংগ্রেসের যে ক্ষমতা এবং তার যে পথ, সেটা আরো বেশি প্রশস্ত হয়েছিল ভিয়েনা কংগ্রেস। এবং শুধু তাই নয়, নেপোলিয়নের পরবর্তীকালে যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার পথকে আরো সুগম করেছিল। এবং ইউরোপে বা ইউরোপের যে শক্তিশালী ক্ষমতা, সেই ক্ষমতাকে সারা বিশ্বে এই ট্রিটি অফ প্যারিসের মাধ্যমে কিন্তু স্টাবলিশ করা হয়েছিল। এর পরবর্তীকালে আমরা দেখতে পারবো ট্রিটি অফ প্যারিসের ঠিক পরেই আমরা দেখতে পেয়েছিলাম কি, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ঠিক পরেই একটা ট্রিটি হয়েছিল যার নাম হচ্ছে ট্রিটি অফ ভার্সাইলস। দ্য ট্রিটি অফ
ভার্সাইলস। যাই হোক, এই ট্রিটি অফ ভার্সাইলসটা কবে হয়েছিল? 1919-এ। এটা কি ছিল এই ট্রিটিতে আমরা জানি? হ্যাঁ, আমরা জানি। এই ট্রিটিতে বলা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে যে দেশগুলো হেরে গেছিল তাদেরকে সেই যুদ্ধের সমস্ত রকম খরচা দিতে হবে। কাদেরকে দিতে হবে? যারা যুদ্ধে জয়ী হয়েছে তাদেরকে। এবং এর ওপর বেস করে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাঠামোটা তৈরি হয়েছিল। আমরা জানি জার্মানির হিটলার এই যুদ্ধে ফলে বা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে যে ট্রিটি অফ ভার্সাইলস হয়েছিল সেই ট্রিটিকে কিন্তু সে মেনে নিতে চাননি, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু জার্মানিতে তিনি নিজের প্রথম সরকার তৈরি করেছিলেন। শুধু তাই নয়, জার্মানিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই যে ট্রিটি অফ ভার্সাইলস, এটা 1919 সালে হয়েছিল, সেটাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বড় কারণ ছিল। যাই হোক, এর পরবর্তীকালে আমরা কি দেখতে পারবো? এর পরবর্তীকালে আমরা দেখতে পারবো 1945 এর সবার শেষে চলে আসছি, 1945 এর দ্য ইউএন চার্টার অ্যাক্ট। এবার এই ইউএন যেটা তৈরি হয়েছে, এই ইউএনটা ছিল হচ্ছে সুপ্রা ন্যাশনাল অর্গানাইজেশন। সরি, বোর্ডে অনেক কিছু লেখা হয়ে গেছে যার কারণে একটু মেসি লাগছে বোর্ডটা, তো একটু তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, 1945-এ দ্য ইউএন অথবা ইউনাইটেড নেশনস তৈরি করা হয়েছিল, যেটা ওয়ার্ল্ড পিসের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল। এবং এই ইউএন এর উপর বেস করে আমরা দেখতে পেয়েছি সারা বিশ্বে কিন্তু ওয়ার্ল্ড পিস আনা সম্ভব হয়েছিল কিছু সময়ের জন্য, কিন্তু পরবর্তীকালে আমরা কোল্ড ওয়ার দেখতে পেয়েছি, আমরা 21st সেঞ্চুরিতে আমরা রাশিয়া ইউক্রেন ওয়ার দেখতে পেয়েছি, আমরা 21st সেঞ্চুরিতে এই তো কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে ভেনেজুয়েলাকে আমেরিকা কিভাবে কবজা করে নিয়েছে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে তারা এক রাতের মধ্যে বন্দি করে নিয়েছিল, এবং সারা ভেনেজুয়েলার ওপর তারা কিভাবে আমেরিকার কন্ট্রোল করেছিল। আমরা কি একবারও আমেরিকার এই যে এইরকম দুর্ব্যবহার অথবা আহ, একটা ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোর ওপর এরকম যে হস্তক্ষেপ, এইগুলো কি সত্যি ইন্টারন্যাশনাল লকে টার্গেট করছে না? প্রশ্ন তো আসে। ইউএন এর মতো একটা সংগঠন থাকতেও এই জিনিসগুলো কেন হচ্ছে, এই ঘটনাগুলো কেন ঘটছে? এর পরেও কি ইন্টারন্যাশনাল ল কি নিজেকে আরো চেঞ্জ করবে? হতে পারে চেঞ্জ করবে, আবার নাও হতে পারে। তার কারণ হচ্ছে একটা শক্তিশালী দেশ সব থেকে বেশি তার নিজের ক্ষমতাকে দেখাতে চায়। নিজের ক্ষমতাকে সব থেকে বেশি দেখাতে চায় বলেই ইন্টারন্যাশনাল লকে ক্রিটিসাইজ করে অনেকে কি লিখেছিলেন জানো? অনেকে লিখেছিলেন যে এই ইন্টারন্যাশনাল ল তৈরি হয়েছিল পাওয়ারফুল স্টেটকে সাহায্য করার জন্য। অনেকে ক্রিটিসাইজ করে লিখেছিল ইটস জাস্ট এ ইন্টারন্যাশনাল ল ইজ জাস্ট এ সার্ভেন্ট অফ পাওয়ারফুল। এটাকে ক্রিটিসাইজ করে এভাবে এটাকে লেখা হয়েছিল। এবং শুধু তাই নয়, এখানে বলা হয়েছিল যে শুধুমাত্র যারা পাওয়ারফুল কান্ট্রি তাদের জন্যই ইন্টারন্যাশনাল ল। এই পাওয়ারের থেকেই আমরা একটা কনসেপ্ট পাই, সেটার নাম হচ্ছে পলিটিক্স। পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে হচ্ছে দ্য এক্সারসাইজ অফ পাওয়ার। দ্য এক্সারসাইজ অফ পাওয়ার, তার মানে যেখানে পলিটিক্স আছে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল ল ভালোভাবে কাজ করবে। বোঝা গেল কি বললাম? এবং ইন্টারন্যাশনাল চাইবে যে নিজেকে আরো বেশি আপগ্রেড করতে, আরো বেশি নিজেকে বিবর্তিত করতে। এটার উপর বেশি আমরা জোর দিয়েছি তার জন্য। তবে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে কয়েকটা জিনিস শিখলাম যে ইন্টারন্যাশনাল ল কি, তার বেসিক ডেফিনেশন কি, এটার মেইন মোটিভ কি। মেইন মোটিভ হচ্ছে যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা এবং ক্ষমতাকে একটা বাউন্ডারির মাধ্যমে বা আইনের মাধ্যমে তাকে লিমিটেড করে রাখা। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে কি হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। যাই হোক, এবং আমরা এটাও জানলাম যে ইন্টারন্যাশনাল ল এর ভিত্তি শুধুমাত্র কয়েকটি জিনিসের উপর দাঁড়িয়ে নয়, বরং এটির ভিত্তি প্রায় 500 বছর ধরে হয়ে আসা বিভিন্ন ট্রিটির উপর দাঁড়িয়ে রয়েছে। ফার্স্টে দ্য অক্সফোর্ড ট্রিটি,
তারপরে আমরা দেখতে পেয়েছিলাম কি দ্য ওয়েস্টফালিয়া ট্রিটি 1648 এর। তারপরে আমরা দেখতে পেয়েছি দ্য আট্রেচ ট্রিটি, দ্য ট্রিটি অফ আট্রেচ। তারপর আমরা দেখতে পেয়েছি দ্য ভার্সাইলস ট্রিটি। তার আগে আমরা কি দেখতে পেয়েছি দ্য ট্রিটি অফ প্যারিস। এবং সবার শেষে আমরা দেখতে পেয়েছিলাম ইউএন কে তৈরি হতে, ইউনাইটেড নেশনস কে তৈরি হতে। তো প্রায় 500 বছর ধরে এই যে ট্রিটিস গুলো হয়ে এসেছে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধকে কেন্দ্র করে, সবকটি কিন্তু হয়েছে ইউরোপকে কেন্দ্র করে। ইউরোপের রাষ্ট্র ব্যবস্থা এবং ইউরোপের যে আহ, দেশগুলোর যে বিভিন্ন ধরনের যে তাদের মধ্যেকার যে লড়াই, সেই লড়াইকে কেন্দ্র করেই কিন্তু ইন্টারন্যাশনাল ল এর ভিত্তি স্থাপিত হয়েছিল। আর বিশেষ করে ডাচ এবং স্পেনদের যে লড়াই এত বছর ধরে চলে এসেছিল, তার উপর ভিত্তি করেই কিন্তু ইন্টারন্যাশনাল ল এর প্রথম বেস স্থাপিত হয়েছিল। আজকের জন্য এইটুকু। এর পরবর্তী ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে নিয়ে আলোচনা করব। বেসিক কিছু জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব যাতে আমাদের জিনিসগুলো মাথায় থাকে। বিভিন্ন ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব ঠিকই, কিন্তু সবার আগে আমাদের বেসিকটুকু জানা দরকার। আজকের জন্য এইটুকু।